বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে ২৪ জন ক্রু নিয়ে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে ২২ জন নিখোঁজ আছে। উদ্ধার করা হয়েছে দুজনকে। এনডিটিভি জানিয়েছে, জাহাজটিতে ২০ চীনা, ৩ জন মিয়ানমারের এবং ১ বাংলাদেশি নাবিক ছিলেন। জানা গেছে, ১৭০০ টন আকরিক লোহা নিয়ে এমভি ওশান উইনার নামের কার্গো জাহাজটি গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। শনিবার দুপুরে জাহাজটির সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সাগরের পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। সাথে সাথে উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী। উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কী কারণে জাহাজটি ডুবেছে তা এখনও জানা যায়নি। মহারাষ্ট্রের লাতুর অঞ্চলের একটি সরকারি স্কুলে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আউশা থানায় এই মামলা করেন শায়দ শামসাদ বানো খয়রাত আলী স্কুলের এক শিক্ষক। মামলা সূত্রে জানা যায়, অভিজিৎ ওই স্কুলটি পরিদর্শনের ভিডিও করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া ও আউশা জেলা পরিষদ উর্দু স্কুলের শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি স্কুল পরিদর্শনের একটি ক্যাম্পেইন চালু করেছে সিজেপি। এই ক্যাম্পেইনে অংশ নিতে গিয়ে বেশ কয়েকবার বাধার মুখেও পড়েছেন সিজেপির নেতাকর্মীরা। জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছে। রবিবার স্থানীয় সময় ভোরে এই ভূমিকম্প হয়। জাপানের দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল এবং রাজধানী টোকিওতে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় জেলা ইবারাকি। ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র। জাপানের এই অঞ্চলটি বিশেষভাবে ভূমিকম্প প্রবণ। এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভূমিকম্পে সাইতামা, কানাগাওয়া, চিবা এবং ইবারাকি এই ৪ জেলায় আহত হয়েছে ২৩ জন। আহতদের বেশিরভাগই বিছানা থেকে পড়ে গিয়ে কিংবা দরজা বা আসবাবপত্রের আঘাতে আহত হয়েছেন। ভূমিকম্পের কারণে রাজধানী টোকিও থেকে অন্যান্য অঞ্চলে যাওয়ার রেল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর অনেক এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরই মধ্যে এসব ক্ষয়ক্ষতি মেরামত শুরু করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পে যখন ধ্বংসস্তূপ গোটা একটা এলাকা, তখন যেন অদৃশ্য কোনো শক্তির আশ্রয়ে দাঁড়িয়ে আছে ১৩০ বছরের পুরনো একটি গির্জা। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পরও অক্ষত আছে সেন্ট ইগনেশিয়াস লায়োলা চার্চ। শুধু এবারই নয়, ১৯৯২ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি পেরিয়ে এসেছে এই গির্জা। স্থানীয়দের কাছে তাই এটি শুধু একটি স্থাপনা নয়, বরং বিশ্বাস, ইতিহাস আর আশার প্রতীক। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বিরা হোসেন। চারদিকে ধ্বংসের চিহ্ন, কোথাও বিধ্বস্ত ঘর, কোথাও ভূমিধস। কিন্তু সেই ধ্বংসস্তূপের মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়ে সিক্কা গ্রামের ১৩০ বছরের পুরনো সেন্ট ইগনেসিয়াস লাওলা চার্চ। ১৫ আগস্ট ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপ। এরপরও হয়েছে অসংখ্য শক্তিশালী আফটারশক। প্রাণ গেছে বহু মানুষের, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও যোগাযোগ ব্যবস্থা। কিন্তু অক্ষত রয়েছে চার্চটি। ছাদের একটি টাইলসও খসে পড়েনি। কাঠের বিমগুলো রয়েছে আগের মতোই। ভেতরের বেদি আর ছাদ সবকিছুই যেন সময়কে থামিয়ে দিয়েছে। ১৯৯২ সালের ১২ ডিসেম্বরের ভূমিকম্প ছিল আরও ভয়াবহ। শক্তিশালী কম্পনের পর আঘাত হানে সুনামি। প্রাণ হারান হাজার হাজার মানুষ, ধ্বংস হয়ে যায় অসংখ্য বাড়িঘর। ১৯৯২ সালের ভূমিকম্পটি অনেক বড় ছিল এবং এর স্থায়িত্ব অনেক বেশি ছিল। সেই সময় পুরো সিক্কা অঞ্চলের প্রায় সব ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এই চার্চের কোনো ক্ষতি হয়নি। একটি টাইলসও পড়ে যায়নি, কাঠের বিমগুলো নড়েনি, কিছুই ভেঙে পড়েনি। সবকিছু শক্ত, মজবুত এবং অটুট ছিল, যেমনটি আজও রয়েছে। তাহলে রহস্যটা কি?
কেউ বলছেন চার্চের শক্ত পাথরের ভিত্তি এর কারণ, তবে স্থানীয়দের বিশ্বাস আরও গভীর। 1992 সালে এখানে একটি সুনামিও হয়েছিল, কিন্তু আমাদের এই চার্চের কোনো ক্ষতি হয়নি। আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমার বিশ্বাস, ঈশ্বরের আশীর্বাদ আর মানুষের প্রার্থনার কারণেই আমাদের চার্চ আজও খুব শক্ত ও অটুট আছে। দুই ভূমিকম্প, একাধিক আফটারশক আর এক ভয়াবহ সুনামির স্মৃতি পেরিয়েও তাই দাঁড়িয়ে আছে সেই চার্চ, ধ্বংসের মাঝখানে আশার প্রতীক হয়ে। বিজ্ঞান হয়তো একদিন ব্যাখ্যা দেবে কিভাবে স্থাপনাটি টিকে গেল, কিন্তু স্থানীয়দের কাছে উত্তরটা খুব সহজ, এটা তাদের বিশ্বাসের ঘর। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করছে সেটি মেনে চলা দেশগুলোকেও তেহরানের শত্রু বলে গণ্য করা হবে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে তাতে যোগ দিলে শুরুতেই কোনো পদক্ষেপ নেবে না তেহরান, বরং দেশটির সঙ্গে আগে যোগাযোগ করা হবে এবং তাদেরকে সেই অবস্থান থেকে সরে যেতে বলা হবে। কিন্তু তারপরও যদি কাজ না হয় তাহলে ওই দেশে হামলা চালাবে ইরানের সামরিক বাহিনী। এদিকে শনিবার আবারও নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের চাপে ইরানের অর্থনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। মূল্যস্ফীতি গিয়ে ঠেকেছে ৬৬%। নিত্যপণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। এর মধ্যেই ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক যুদ্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি ইরানের অর্থনীতি আরও বড় ধাক্কার মুখে, নাকি ইরানিদের কঠোর মনোবলের কাছে আবারও চূর্ণ হবে যুক্তরাষ্ট্রের অস্ত্র? জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে শুরু থেকেই ভোগান্তিতে রয়েছেন ইরানের মানুষ। এর মধ্যে দেশটির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও কঠোর অর্থনৈতিক চাপের হুঁশিয়ারি দুশ্চিন্তায় ফেলেছে তাদের, যেখানে ট্রাম্প এটিকে উল্লেখ করেছেন ইকোনমিক ডি-ডে হিসেবে। ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে এটি হবে কোনো দেশের ওপর নেয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান। ইরানের বাসিন্দারা জানান, আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধের প্রভাবে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বাড়ায় আয় ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছে লাখো পরিবার। এর মধ্যে নতুন করে মার্কিন চাপ বাড়ালে জীবনযাপনে আরও বেগ পেতে হবে তাদের। নিষেধাজ্ঞার প্রভাব বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। আমাদের উপার্জন করাটাই খুব কঠিন। আয় অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করি, কিন্তু এখন তা আর যথেষ্ট নয়। আমরা জানি না এর শেষ কোথায়। সরকারি হিসেবে ইরানের বার্ষিক মূল্যস্ফীতি এখন ৬৬%। দেশটি বর্তমানে অর্থনৈতিক দুর্দশার সময় পার করছে বলে ভাষ্য অর্থনীতিবিদদের। পাশাপাশি তেল ও গ্যাস রপ্তানি থেকে রাজস্ব কমে যাওয়ায় এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়ছে বলেও জানান তারা। অর্থাৎ একদিকে বাড়তি মূল্যস্ফীতিতে এরই মধ্যে চাপে রয়েছে ইরানের অর্থনীতি, অন্যদিকে সামনে আসছে আরও কঠোর মার্কিন নিষেধাজ্ঞা। শেষ পর্যন্ত সেই চাপ গিয়ে পড়বে সাধারণ মানুষেরই ওপর। কিন্তু সেই চাপ ইরান সরকার কিভাবে সামাল দেয় সেটাই এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, ৭১। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজার বাসিন্দাদের জন্য খাবার, ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী বহনকারী নৌবহর ফ্লোটিলাকে আটকে দেয়া এবং ফ্লোটিলার অভিযাত্রীদের আটক ও নির্যাতনের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়। শনিবার তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রণালয় এই পরোয়ানা জারি করেছে। পরোয়ানায় নেতানিয়াহুকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ২ বছর গাজায় ইসরায়েলের সেনাবাহিনী যে প্রাণঘাতী হামলা চালিয়েছে তার সবচেয়ে তীব্র সমালোচনাকারী রাষ্ট্র ছিল তুরস্ক। গত ২ বছরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বেশ কয়েকবার নেতানিয়াহুকে গণহত্যাকারী বলেছেন। এর আগে গাজাবাসীর জন্য খাবার, ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে গত মে মাসে স্পেন থেকে রওনা হয়েছিল নৌবহর ফ্লোটিলা। বহরের ছোট বড় ৫০টি নৌযানে
ছিলেন ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া ও স্পেন সহ বিশ্বের বিভিন্ন দেশের 430 জন মানবাধিকার কর্মী। কিন্তু গাজায় পৌঁছানোর আগেই আটকে দেওয়া হয় নৌবহরটিকে। অভিযাত্রীদের আটক করা হয় এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। হারিকেন লালার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবার নতুন প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন মুখ। এর প্রভাবে দ্বীপটিতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এর মূল প্রভাব পড়বে বিগ আইল্যান্ডের ওপর। ঝড়টি আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত দ্বীপগুলোর কাছাকাছি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এর আগে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানায় শুক্রবার হারিকেন মুখ ছিল প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে প্রায় 425 মাইল দূরে। এটি 12 মাইল বেগে পশ্চিম উত্তর পশ্চিমে এগোচ্ছিল। ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়কে দুই গাড়ির সংঘর্ষে 2 পুলিশ সহ 7 জন নিহত হয়েছে। উল্টো দিক থেকে আসা গাড়ির সঙ্গে একটি পুলিশের গাড়ির সংঘর্ষ হয় শনিবার স্থানীয় সময় ভোর রাতে মিডলসব্রোর পূর্বে সাউথ ব্যাংক এলাকার কাছে দুর্ঘটনাটি হয়। ঘটনাস্থলেই 2 গাড়ির সব যাত্রীর মৃত্যু হয়। প্রচলিত রীতি অনুযায়ী যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট ঘটনাটি পর্যালোচনা করবে। সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কাছে 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষের 2টি ঘটনা ঘটেছে। এর একটিতে 5 জন নিহত হয়। এরপর চলতি সপ্তাহে আয়ারল্যান্ডের পুলিশ প্রধান সতর্ক করে বলেন, সামাজিক মাধ্যমে লাইক পাওয়ার জন্য কিছু তরুণ উল্টো পথে গাড়ি চালাচ্ছে। চাংই-6 মিশনে ফেরত আনা চাঁদের মাটির নমুনা নিয়ে চীনা গবেষকদের নতুন আবিষ্কার চাঁদের 2 গোলার্ধের রহস্য উন্মোচনের নতুন পথ দেখাচ্ছে। গবেষকরা বলছেন, পৃথিবী থেকে দেখা চাঁদের কাছের দিকে রয়েছে অসংখ্য অন্ধকার আগ্নেয়গিরির লাভা নির্মিত সমুদ্র বা মারিয়া। অন্যদিকে দূরের দিকটা উজ্জ্বল আর পাহাড়ি, সেখানে মারিয়া প্রায় নেই বললেই চলে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। চাঁদের কাছের দিকটা অন্ধকার লাভায় ভরা আর দূরের দিকটা উজ্জ্বল এবং পাহাড়ি। চাংই-6 মিশনে আনা চাঁদের মাটির নমুনা নিয়ে চীনা গবেষকদের সাম্প্রতিক পরীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। গবেষকরা চীনের তৈরি বিশেষ যন্ত্র দিয়ে নমুনা পরীক্ষা করে দেখেছেন। তারা বলছেন, প্রায় 430 কোটি বছর আগে চাঁদে এক বিশাল উল্কা আঘাত এনেছিল। এই আঘাতের কারণেই চাঁদের 2 দিক আলাদা হয়ে গেছে। গবেষকরা বলছেন, দূরের দিকের মাটি বেশি তেজস্ক্রিয়, কাছের দিকের আদিম মাটির চেয়ে আলাদা। এই বিশাল পার্থক্যের কারণ খুঁজতে চাইনিজ একাডেমি অফ জিওলজিক্যাল সায়েন্সেসের গবেষকরা চাংই-6 এর নমুনায় থাকা ইম্প্যাক্ট মেল্ট টুকরো বিশ্লেষণ করেছেন দেশের প্রথম স্বদেশি আয়ন প্রোব দিয়ে। এই পার্থক্যের প্রধান কারণ সম্ভবত এই বিশাল আঘাত, যা দূরের দিকে উপাদানগুলোকে নাড়া দিয়েছে। ফলে সাউথ পোল আইটকেন বেসিন থেকে সংগ্রহ করা নমুনাগুলো আদিম চাঁদের ভূত্বকের নমুনার চেয়েও বেশি তেজস্ক্রিয় হয়ে উঠেছে। 2024 সালে চাংই-6 প্রায় 2 কেজি মাটি নিয়ে এসেছিল। সেই মাটি দিয়েই এই গবেষণা চাঁদের রহস্য বুঝতে সাহায্য করেছে। এই অতি নির্ভুল বিশ্লেষণে গবেষকরা দেখেছেন, চাঁদের কাছের ও দূরের দিকের পার্থক্যের মূল কারণ সম্ভবত সাউথ পোল আইটকেন বেসিন সৃষ্টিকারী সেই বিশাল সংঘর্ষ। প্রায় 430 কোটি বছর আগে ঘটে যাওয়া এই সংঘর্ষ চাঁদের সবচেয়ে বড়, সবচেয়ে গভীর এবং প্রাচীনতম আঘাত চিহ্ন। 2024 সালে চাংই-6 প্রোব ইতিহাস গড়ে চাঁদের দূরের দিক থেকে 1935.3 গ্রাম নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে এনেছিল। সৃষ্টি ঘটক, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।